চ্যানেল এসের নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বায়সোসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা সাবেরা। আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে। বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরব আজকের এই আয়োজনে। আমাদের সাথে আছেন দুজন সম্মানিত অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। লায়ন ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী পরিষদ বায়সোস। মোহাম্মদ হাশিম চৌধুরী, যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী পরিষদ বায়সোস। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো প্রথমেই হাশিম ভাই, আপনার কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ চ্যানেল এসকে এবং 2000 এবং তার উপরে শহীদদের 5ই আগস্টের আগে এবং পরে তাদের কথা স্মরণ করে আমি আজকে বায়সোসের একজন সদস্য হিসাবে আমি খুব করুণের অবস্থা বলবো। আমি আমার জীবনে 25 বছরের মেম্বারে বয়স হলো। এর মধ্যে আমরা এই সংগঠন করার পিছনে একটাই কারণ, আমাদের মেম্বারদের একটা কাজ, সেটা হচ্ছে আমরা খুব লাঞ্ছিত। আমরা যখন কোনো বরাদ্দ পাই তখন অর্ধেক বরাদ্দ পার্টিগত ব্যাপারে নিয়ে যায়। মহিলাদেরকে যদি কোনো বিজিডি আসে ওরা নিয়ে যায়, বিভিন্ন ধরনের কাজকর্ম এটা নিয়ে যায়। যার কারণে আমরা স্বাধীনভাবে আমরা যে উন্নয়নের কাঠামো, আমরা ওয়ার্ড ভিত্তিক যেগুলো আমরা উন্নয়ন ভিত্তিক আমরা যেটা একটা সূচি তৈরি করে দিই, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলাতে পাঠাই এবং আমাদের উপর বরাদ্দ আসে, আমরা স্বাধীনভাবে উন্নয়নের কাজ করতে পারি না, আমাদের বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। আর তার কথা হচ্ছে যে আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যদি আমরা কোনো উপভোগকে যদি কোনো একটা ঝগড়াঝাটি হয়, যদি আমরা স্বাধীনভাবে যদি এটা সবাই দুই পক্ষে সমাধান করে দিতে যাই, ওখানে পক্ষপাতিত্ব নিয়ে পার্টিগত একটা প্রেশার নিয়ে সঠিক বিচারটা পাই না, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা খুব লাঞ্ছিত। এই লাঞ্ছিত থেকে মুক্ত হতে চাই। আমরা আমাদের মতো করে আমাদের ওয়ার্ডকে, আমাদের ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে চাই, স্বাধীনভাবে। স্বাধীন বলতে প্রশ্ন করতে পারেন, স্বাধীন হচ্ছে যে আমরা এমন একটা স্বাধীনভাবে করতে চাই, উপযুক্ত বিচারক উপযুক্ত কার্যক্রম চালাই এবং এই দেশ উন্নয়নের দিকে যাক। কারণ আমরা সর্বনিম্ন প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করি। সেই হিসেবে আমি এই চ্যানেলের মাধ্যমে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যেই কাঠামো তৈরি করে দেয়, যেন আমাদের স্বাধীনতার জন্য আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, এই আশা আমি আপনার মাধ্যমে এই বর্তমান সরকারকে জানাই এবং এইভাবে একটা কাঠামো যেন তৈরি করা হয়। খুবই সুন্দর কথা। ইকবাল হোসেন ভাই, আপনার কাছে প্রশ্ন যে ভাইস চেয়ারম্যান হিসেবে বায়সোসের যে সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে বায়সোস কি কি পদক্ষেপ গ্রহণ করে? ধন্যবাদ জানাই চ্যানেল এসকে। আজকের দেশের এই ক্রান্তি লগ্নে চ্যানেল এস আজকে সারা দেশের ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে নিয়ে যে আয়োজন, যে সরাসরি যে আয়োজনটা, এটা চমৎকার একটা উদ্যোগ। এজন্য চ্যানেল এস এবং আপনাকেও সেই সাথে ধন্যবাদ জানাই। বর্তমানে এই সময় আসলে দেশের যে নতুন পট পরিবর্তন হলো, নতুন একটি সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার যাই বলেন, আসলো। আসার পরে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যরা কিন্তু একটু ভয়ভীতির মধ্যে ছিল। তারা ভাবতেছে, আজকে পত্রিকা দেখতেছে তাদের ইউপি সদস্য নাই, তাদের পরিষদ ভেঙে দেওয়া হচ্ছে। এর মধ্যেই কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বায়সোস ঠিক এই সময়টাই সারা দেশে মানুষকে ঐক্যবদ্ধ করলো, বিশেষ করে ইউপি সদস্যদেরকে ঐক্যবদ্ধ করলো। ঐক্যবদ্ধ করে সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে সারা দেশে ইউপি সদস্যদেরকে রাখা দরকার। তারা কোনো রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে করলেও তারা নির্বাচিত কিন্তু কোনো রাজনৈতিক দলের হয় নাই। তারা যার যার এলাকায় নিজের নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু তারা নির্বাচিত হয়েছে। ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের সমর্থক থাকলেও এই নির্বাচনে তাদের কিন্তু কোনো ভূমিকা নাই। এখানে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের নির্বাচনে আসলে কোনো দলীয় প্রভাব তেমন একটা পড়ে না। আমরা বিগত দিন থেকে তা দেখি এবং আমরা জানি, এবং এই ব্যাপারটাই নিয়ে বায়সোস কথা বলে এবং বায়সোস আজকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে আজকে কিন্তু ধরে রাখছে।
ইকবাল ভাই, একটি প্রশ্ন যে আমাদের দেশ তো কৃষি নির্ভরশীল দেশ। তো আমরা মানে আমদানি নির্ভরশীলতা কমিয়ে কিভাবে রপ্তানিটা বৃদ্ধি করতে পারি? বাইসোস কি ভূমিকা নিতে পারে এক্ষেত্রে? অবশ্যই চমৎকার একটি প্রশ্ন। আপনার এই প্রশ্ন বাইসসই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, এবং বাইসস বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে, একটা আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তোলার জন্য সহযোগিতা করতে পারে। আপনি দেখেন, সারা বাংলাদেশে প্রায় 55,000 আমাদের ইউপি সদস্য, এবং প্রাক্তন সদস্যরা, সাবেক সদস্য যাদেরকে ধরেন, তাহলে কয়েক লক্ষ আমাদের ইউপি সদস্য এখানে কাজ করে। আমরা যদি সরকারের মাধ্যমে বাইসসকে তারা গ্রহণ করে এবং এর মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি, বিশেষ করে দেখেন আপনি কৃষি ডিপার্টমেন্ট নামে একটি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন তাদের কিন্তু একটা কর্মসূচি আছে, কিন্তু সেই কর্মসূচিটা কিন্তু তাদের নিজস্ব ওয়েতে চলে। এই কর্মসূচিটাই যদি আমরা ইউপি সদস্যদের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউপি সদস্যদেরকে আমরা অন্তর্ভুক্তি করে আমরা যদি পাইলট প্রোগ্রাম নিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে আমরা কিছু কিছু অঞ্চলকে পেঁয়াজের জন্য নির্ধারণ করতে পারি। যে এলাকায় রসুন জন্মে সেই এলাকায় রসুনের চাষ করতে পারি, যে এলাকায় মরিচ ভালো জন্মে, যে এলাকায় আলু ভালো জন্মে, যে এলাকায় আদা ভালো জন্মে, আমরা এইভাবে কিন্তু আমরা দেশটাকে ভাগ করে দিতে পারি। আমাদের এক এক অঞ্চলে এক একটা দেশ সবজির জন্য কিন্তু বা রবি শস্যের জন্য আমরা বিখ্যাত। সেই কাজগুলো যদি বাইসসের মাধ্যমে, ইউনিয়ন পরিষদ সদস্যদের মাধ্যমে এই কৃষি ডিপার্টমেন্ট করে এবং এদের সাথে যদি অন্তর্ভুক্ত করে দেওয়া যায়, কৃষি ডিপার্টমেন্টকে যদি বাধ্যতামূলক করে দেওয়া যায়, তাদের কিন্তু ব্লক সুপারভাইজার আছে, জি, এই ব্লক সুপারভাইজারদেরকে যদি বাধ্যতামূলক করা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে তুমি মিলেমিশে কাজ করবা এবং তার তদারকে তোমার এই এলাকায় কাজগুলো, পাইলট প্রোগ্রামগুলো হবে। আমরা বাইসসের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে, বাংলাদেশ আদা রপ্তানি করতে পারবে, বাংলাদেশ হলুদ রপ্তানি করবে, বাংলাদেশ মরিচ রপ্তানি করবে। আপনি দেখেন বিভিন্ন সময় মরিচের একটু বৃষ্টি হলে মরিচের দাম 1,500 2,000 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন দেখেন আলুর দামও বাড়ে, কিন্তু আলুকে কিন্তু আমরা সেই রংপুর আর আপনার এই যে মুন্সিগঞ্জ, এই দুইটা এলাকায় সীমাবদ্ধ রেখেছি। বাংলাদেশের অনেক এলাকা আছে আলু চাষের জন্য উপযুক্ত জমি আছে, পেঁয়াজ চাষের জমি আছে, রসুন আদা চাষের জমি আছে। আমরা পাহাড়কে কাজে লাগাইতে পারি। আমরা যেই এলাকাগুলো যেই রবি শস্যটা ভালো হয় আমরা কাজে লাগাতে পারি, এবং এইটার সাথে বাইসস ওতপ্রোতভাবে কাজ করবে এবং ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে এবং এই কৃষি ডিপার্টমেন্ট যে একত্রীকরণ করা যায়, তাহলে বাংলাদেশ কৃষিতে বাম্পার ফলন দিতে পারে। এবং সরকারকে অনুরোধ করব, বিশেষ করে পাইলট প্রোগ্রামের মাধ্যমে আপাতত 10টা জেলায় 20টা জেলায় এই প্রোগ্রামগুলো যদি করে, ইনশাল্লাহ এদেশ পেঁয়াজ রসুন রপ্তানি করবে। খুবই সুন্দর কথা। তো ভাই হাশেম চৌধুরী ভাই, আপনার কাছে একটি প্রশ্ন যে আপনাদের ইউনিয়ন পরিষদের সদস্যরা তো বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন, তো আপনাদের কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে? অবশ্যই মানে আছে। বাইসস কি করতে পারে? বাইসস, এটা একটা বাইসসের দাবি, কারণ আমরা মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার পরে প্রথম আমরা কিচ্ছু বুঝি না। তখন আমরা ইউনিয়ন পরিষদের যে সমস্ত কার্যক্রম চালাই, ওগুলো যদি শুরু করার আগে যদি প্রশিক্ষণটা দেওয়া হয় ভালোভাবে, তাহলে আমরা এই কাজটা, যেমন ভূমিকর ডিজিটালাইজড করা হয়েছে, অনেক কিছু ডিজিটালাইজ করা হচ্ছে, অনেক কিছু আছে। তো এই ডিজিটাল পদ্ধতিটা মানে কিভাবে আয়ত্ত করা যেতে পারে? এই ডিজিটালটা আয়ত্ত, এটা খুব সরকারের খুব সহজ পদ্ধতি আমাদের উপর নিয়ে সহজ পদ্ধতি করতে পারবে। এটা আসলে এই মুহূর্তে এটা দরকার। আর কি কি বিষয়ের উপর আপনি গুরুত্ব দিচ্ছেন আপনার এলাকায়? গুরুত্ব হচ্ছে যে আসলে আমরা গুরুত্ব বলতে, আমরা এই সংগঠনে দিয়ে আমরা এমন একটা করতে চাই, আমরা আমাদের মতো করে আমাদের যে একটা, মনে করেন ইউনিয়ন পরিষদের বরাদ্দটা আসলো, তখন চেয়ারম্যান আর একজন মহিলা মেম্বার, দুইজন পুরুষ মেম্বার দিয়ে ওদের মতো করে ওরা সাজায় ফেলে, জি, আমাদেরকে অন্য মেম্বারদেরকে বরাদ্দ দেয় না, এবং এটা নিয়ে কোনো এই আলোচনা করে না। ওরা বলে যে এইটা আলোচনাও দরকার নাই, আপনাদেরকে বরাদ্দ দিচ্ছি, এত দিছি, এত টাকা, 50,000 টাকা, উদাহরণস্বরূপ 50,000 টাকা দিলাম, ওইটা নিয়ে আপনি যা পারেন তা করেন। কিন্তু বরাদ্দটা আসলে অনেক বেশি, এটা আমাদেরকে নিয়ে বসে না, একটা আলোচনা করে না। এইটার প্রতিবাদে আমরা এই সংগঠনটা, এই বাইসসটা করার জন্য আমরা উদ্যোগ নিই।
বাইসোস আপনাদের পাশে থাকবে এটা আচ্ছা। আশা করছি, কিন্তু সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। আচ্ছা, প্রান্তিক উন্নয়নে বায়োসোসের আয়োজনে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বায়োসোসে। ইকবাল হোসেন ভাই, যে আমাদের দেশের মানুষেরা তো এখন ধীরে ধীরে পশুপালন, হাঁস মুরগি এগুলো পালন বা রক্ষণাবেক্ষণ কম করছে। তো এগুলো আগ্রহী করার ক্ষেত্রে বায়োসোস কি কি পদক্ষেপ গ্রহণ করছে? চমৎকার একটি ভাবনা আপনার, চমৎকার একটি চিন্তা। কারণ এক সময় এদেশ কিন্তু গোয়াল ভরা গরু, এই একটা পুকুর আমাদের একটা প্রচলন ছিল, পুকুর বলা মাছ। পুকুর ভরা মাছ, মাছ। এরকম ক্ষেত ভরা ধান ফসল, আমাদের এই প্রচলনটা ছিল। আজকে দেখেন আপনি, আমরা যান্ত্রিক হচ্ছি, আমরা ডিজিটাল হচ্ছি, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা কিছু জিনিস তার সাথে হারাই ফেলতেছি। যেমন আমরা গরু দিয়ে আগে মহিষ দিয়ে আমরা চাষাবাদ করতাম, এখন সেই জায়গায় আমাদের আধুনিক হয়েছে, ট্র্যাক্টর আসছে, আরো আধুনিক অনেক কিছু যন্ত্রপাতি আসছে, কৃষি নির্ভর অনেক যন্ত্রপাতি আসছে। এর ক্ষেত্রে মানুষ কিন্তু গরু পালা, মহিষ পালা, এটা কিন্তু আগের চেয়ে কমে গেছে। আপনি যান প্রত্যেকটা গ্রামে পরিসংখ্যান করেন, সে আগের মতো মানুষ গরু পালতেছে না। যার অভাবটা আমরা, এই যে দেখেন আমাদের দেশে বাচ্চারা, শিশু বাচ্চারা আগে যে দুধ, যে গরুর দুধটা পাইতো, সেটা কিন্তু আমাদের এখন কম। আপনি কোরবানির সময় যে গরু আমাদের, যে দেখেন যে কোরবানিতে যে গরুটা লাগে, সেটা আজকে ইন্ডিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের আনতে হয়। অথচ আমরা যদি এই কাজটাকে একটু সহযোগিতা করি, তাহলে আমাদের দেশে কিন্তু আবার গোয়াল ভরা গরু হবে, ফসল ভরা মাঠ হবে, মাঠ ভরা ফসল হবে। সেক্ষেত্রে ইউপি সদস্য বাইসসরা কিন্তু অনেক অগ্রণ্য ভূমিকা পালন করতে পারে। আমরা এখানে কি করতে পারি? সরকারের যে কৃষি ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে গবাদি পশু যে আমাদের মন্ত্রণালয় আছে, যে এটা কি মৎস্য এবং পশুপালন যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট যদি ইচ্ছা করে ইউপি সদস্যদেরকে যদি কাজে লাগানো যায়, বাইসসের মাধ্যমে ইউপি সদস্যদের কাজে লাগিয়ে গ্রামে গ্রামে গরু পালন মানুষকে উৎসাহিত করতে পারে। এই ইউপি সদস্যদের মাধ্যমে যদি লোন দেওয়া যায়, গরু পালন করার জন্য লোন, হাঁস মুরগি করার জন্য লোন। আপনি দেখেন আজকে মুরগির ডিম বাজারে হু হু করে দাম বাড়ছে। ঈদের সময় মুরগির দাম, রমজান আসলে মুরগির দাম বেড়ে যায় 3 গুণ। কম সুদ হিসাবে আমরা কিন্তু গ্রামের, আমরা দেশি মুরগিটা পালন করতে পারি, দেশি ডিমটা করতে পারি। এটার জন্য কি করতে হবে? এটার জন্য উদ্যোগ নিতে হবে। আমাদের গ্রামের সদস্যরা, মানুষরা ইচ্ছা করে উদ্যোগ নেয় না, সে তার নিজের প্রয়োজনটুকু মিটায়, হয়তো 2টা মুরগি পালে। কিন্তু ওই লোকটাই যদি 50টা মুরগি পালে, এইভাবে যদি প্রত্যেকটা বাড়িতে মুরগি পালে, তাহলে কিন্তু আমাদের জাতির সমস্যার সমাধান হয়। আমাদের এই যে মনোপলি ব্যবসার প্রতি কিন্তু চাপ কমে যায়, তখন কিন্তু গ্রাম থেকে মুরগি, দেশি ডিম, এই দেশি গরুর দুধ আমরা কিন্তু এগুলো পাই। তাহলে কি করতে হবে? ইউপি সদস্য যারা আছি, এই ইউপি সদস্যদেরকে কাজে লাগাতে হবে। এদের মাধ্যমে আপনি ঋণ দেন, আপনি ব্যাংক দেখেন, আজকে ব্যাংক ঋণ দেয় তাদের ইচ্ছা স্বাধীন মতো। আপনি ইউপি সদস্যদেরকে এই ঋণটাকে, ওই এলাকায় কে কে ঋণ পাওয়ার যোগ্য, কে ঋণ নিলে গরু পালবে, কে ঋণ নিলে মুরগি পালবে, কে ঋণ নিলে ফসল ফলবে, এটা কিন্তু লোকাল ইউপি সদস্য জানে। কিন্তু আমাদের ব্যাংকের অফিসাররা, ম্যানেজার, সুপারভাইজাররা, সে তাদের ইচ্ছা মতো কিছু রাজনৈতিক কিছু কর্মীদের সহায়তা নিয়ে তারা কিন্তু এই ঋণগুলো দিচ্ছে, তাও নামে মাত্র দিচ্ছে। কিন্তু এই ঋণগুলো যদি লোকাল ইউপি সদস্যদের মাধ্যমে দেওয়া হয়, এবং এইটাকে যদি পাইলট প্রোগ্রাম নিতে পারে, আমাদের বাইসস বিশ্বাস করে প্রত্যেকটা বাড়িতে আবার মুরগির খামার হবে, ডিমের খামার হবে, দুগ্ধ গরুর খামার হবে, এইভাবে প্রত্যেকটা বাড়ি পুকুর ভরা আবার মাছ হবে। এগুলো কিন্তু আমাদের কমে গেছে, এটা কিন্তু করা সম্ভব। হাশেম চৌধুরী ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, যে বয়স্কদের ভাতার ক্ষেত্রে বা নারী শিশুদের শিক্ষার ক্ষেত্রে আপনার এলাকায় কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকে? আমাদের এলাকাতে, আমাদের প্রত্যেকটা, আমি তো সারা বাংলাদেশ যত 64টা জেলা এবং উপজেলা মিলে 55,000 মেম্বারদেরকে নিয়ে যে সংগঠন করলাম বাইসস, এই বাইসসের প্রত্যেক জায়গায় এক এক উপজেলাতে, এক এক জেলাতে এক এক ধরনের খাদ্যশস্য
হয় এবং দেখলাম। তবে আমাদের মেম্বারদের মধ্যে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য সবাই আগ্রহ করতেছে, যদি এই সুদ ছাড়া যদি ঋণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে যদি কৃষি খামারের কার্যক্রম, মুরগি পালন শুরু করে, গরু খামার হতে শুরু করে ওদের যদি একটু সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে ওরা গ্রাম সেবার সাথে সাথে ইউনিয়ন ওয়ার্ড মেম্বাররা সেবার সাথে সাথে কিছু ব্যক্তিগতভাবে ওগুলো করলো, চাষবাস করে এই আপনার কি বলে এই দেশের উন্নয়ন স্বাবলম্বী করলো। হলো। বয়স্কদের ভাতার ক্ষেত্রে কি ব্যবস্থা বয়স্ক ভাতার ক্ষেত্রে হলো যে নিয়ে থাকেন? বয়স্ক ভাতার ব্যাপারে আরেকটু বাড়ার দরকার। যেভাবে দেওয়া হচ্ছে এটি দিয়ে আসলে বর্তমান পরিস্থিতি, যেমন 100 টাকা কেজি জি, তরকারি, জি। প্রতিটা জিনিস 100 টাকার উপরে, জি। এবং অতটুকুর মধ্যে ওই ভাতা দিয়ে একজন বয়স্ক মানুষের চলা সম্ভব না। আমার একটা অনুরোধ থাকবে, বয়স্ক ভাতা ডবল করার জন্য। আপনার মানুষটা আর কতদিন বাঁচবে, জি। যে স্বাধীনভাবে ও যদি দেশে ওই বয়স্ক ভাতা যদি ডবল হয় তাহলে ও চলাফেরার জন্য ভালো হবে। আর বিশেষ করে আমি একটু ওই আমাদের ভাইসের সদস্যদের জি। ব্যাপারে আমি একটা এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভাতাটা আমাদেরকে দেওয়া হয়, সাধারণ একটা আমরা ঘরে একজন যে মহিলা কাজের জন্য রাখা হয়, ওনার বেতন হলো 15,000 টাকা, 16,000 টাকা, জি। না হলে করে না, বলছে যে না জি, জি। আমরা করবো না, রাত দিন লাগতে হলো ওইটা করতে হয়। কিন্তু আমাদের সাধারণ ওই ভাতা দিয়ে আমাদের কিচ্ছু হয় না। আমাদের সর্বনিম্ন 30,000 টাকা ভাতা যদি হয়, আমাদের মেম্বাররা আরো আগ্রহ হবে, আরো পরিশ্রম করবে এবং আরো আপনাদের সময় দেবে। ছোট্ট একটি বিষয় বলতে চাচ্ছি, আপনাদের তো অনেক দাওয়াত থাকে। আমি এটাও শুনেছি যে 1 মাসে 30 দিন হয়, 29 দিনই আপনাদের বিভিন্ন দাওয়াতে যেতে হয়। সেখানেও তো আপনাদের উপহার দিতে হয়, সবাই আপনাদের কাছে আশা করে, খেলাধুলায় আপনাদের উপহার দিতে হয়। তো এগুলার কিভাবে আপনারা সংস্থান করেন এই অর্থের? এটা আমাদের আসলে একটা সুন্দর মানে এত কথা অল্প করছেন। ভাতায় আপনারা কিভাবে এত কিছু না ম্যানেজ কিচ্ছু হয় করেন? না, কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি, আমরা মেম্বার হিসেবে যদি একটা অনুষ্ঠানে গিয়ে যদি 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা না দিই, জি, জি, জি। পরবর্তীতে আর দাওয়াত করে না। সবাই তো আশা করে আপনাদের কাছ হ্যাঁ, এইটা আর থেকে। কি। এই খেলা ধরনের হলে, এটা করে। সাংস্কৃতিক আয়োজন হলে সবাই একটা উপহার চায় যে আমরা একটা বিশেষ উপহার পাবো। প্রত্যেকটাতে আমাদের একটু কিছু পাওয়ার আগ্রহ চাই। আর দ্বিতীয়ত আমাদের একটা সুন্দর ওয়ার্ডকে একটা সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের উপর অনেক কিছু আশা করে। এছাড়া তো আনুষঙ্গিক খরচও আছে আপনাদের। অনেক মানে খরচ একটা আছে। সভা সমাবেশ করতে গেলেও তো চা নাস্তার একটা ব্যবস্থা করা লাগে। সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা খরচ আছে, একবারে সর্বনিম্ন ছোটখাটো একটা জিনিস করতে গেলে। তো ইকবাল হোসেন ভাই, বিষয়টা তো আসলেই খুবই জটিল। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে ইউপি সদস্যরা আমাদের দেশে একেবারেই অবহেলিত, সামাজিকভাবেও অবহেলিত, সরকারের বিভিন্ন কর্মসূচিতেও তারা অবহেলিত, এবং তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য বাইসাস কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে। দেখেন, আমার কথার মধ্যে আর একটা কথা মনে পড়লো, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ জি, জি, ইউনূস সাহেব জি। সারা পৃথিবীতে একটা তাক লাগানো কর্মসূচি নিয়ে আসছিল আরো বেশ কয়েক বছর আগে। কর্মসূচির নাম ছিল সামাজিক ব্যবসা। অথচ আজকে উনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের উনি কর্ণধার। উনি যদি ইচ্ছা করে এই সামাজিক ব্যবসাটা ইউপি সদস্যদের মাধ্যমে গ্রামের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে উনি চালু করতে পারে। আমি ওনাকে অনুরোধ করব, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই সামাজিক ব্যবসাটা যদি আমাদের ইউপি এই বাইসসের মাধ্যমে ইউপি সদস্যদেরকে কাজে লাগানো যায়, ওনার এই কর্মসূচি সারা পৃথিবী যেমন লাভবান হবে, বাংলাদেশ তার চেয়ে বেশি লাভবান হবে। এই কর্মসূচিটা আমাদের ইউপি সদস্যরাও এখানে তারা আত্মমর্যাদা ফিরে পাবে, কাজ ফিরে পাবে। যেমন আপনি দেখেন, বিদেশে কর্মী প্রেরণ, জি। আমাদের দেশে প্রধান একটা আয় কিন্তু আমাদের রেমিটেন্স। এই কিন্তু গ্রামের ছেলেরাই কিন্তু রেমিটেন্স আনতেছে। এই রেমিটেন্স যারাকে আনার ব্যাপারে, এবং এই রেমিটেন্স এই যে লোকটা বিদেশে গেল তার ব্যাপারে কি ইউপি সদস্যদের গিয়ে দেখেন, প্রত্যেকটা লোকের একটা ভূমিকা থাকে। ও যখন বিদেশে যায়, যাবার আগে কিন্তু ইউপি সদস্যের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে আমি সৌদি আরব যাব, আমি কাতার যাব, আমি ইটালি যাব, আপনি কি বলেন, ওই লোকটা কেমন,
ওই লোকটাকে একটু বলেন, একটু খবর নেন। ওই মেম্বার সাহেবের কাছে গিয়েই কিন্তু ওরা পরামর্শটা নেয়। কিন্তু এই পরামর্শটা যদি সরকারিভাবে নিত, সরকারিভাবে যদি ইউপি সদস্যদেরকে সুযোগটা দিত যে ঠিক আছে ইউপি সদস্যরা এই কাজটার একটা সহায়ক ভূমিকা পালন করবে, তাহলে এই রেমিটেন্সটা যখন বাংলাদেশে আসে, আজকে দেখেন বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার 70% রেমিটেন্স আসে না, 30% আসে, বাকি টাকাটা কিন্তু অবৈধ পথে হুন্ডি আকারে আসে। এই ইউপি সদস্যদেরকে যদি কাজে লাগানো যায় যে আমি তোমার বাড়ির ছেলেকে সৌদি আরব পাঠাইছি, আমি তোমার বাড়ির ছেলেকে আজকে কাতার পাঠাইছি, তোমার এই রেমিটেন্সের টাকাটা সরকারিভাবে আনো। কারণ ও টাকাটা আনার পরে তো ওই ইউপি সদস্যদের এলাকায় কাজ করে, একটা ঘর উঠাবে, একটা বাড়ি কিনবে, একটা গরু কিনবে, একটা পুকুর কাটবে। তো এটা যেটাই করুক ওই লোকাল আমাদের জিইউপি সদস্য তার চোখের সামনে কিন্তু ঘটনাটা ঘটে, তখন কিন্তু এই ইউপি সদস্যরা বড় ভূমিকা নিতে পারে। আমরা যদি রেমিটেন্সের ক্ষেত্রে এবং বিদেশে লোক প্রেরণের ক্ষেত্রে এবং ছেলেদেরকে ট্রেনিং দিয়ে, এই যে আত্মনির্ভর যে ট্রেনিংগুলা, ভোকেশনাল ট্রেনিং বলেন, এইরকম যত ট্রেনিংগুলা, এই মেম্বার সাহেবকে যদি যুক্ত করা যায় যে হ্যাঁ মেম্বার সাহেব আপনার এলাকায় কারা কারা বিদেশে যেতে ইচ্ছুক, আপনি একটা তালিকা তৈরি করেন, আপনাকে গভর্নমেন্ট এই সুযোগগুলা দেবে, আপনি এই এলাকার একটা গভর্নমেন্টের অ্যাম্বাসেডার, ওই এলাকায় তো ইউপি সদস্যটা অ্যাম্বাসেডার, সে তো স্থানীয় সরকারের একজন প্রতিনিধি, তার তো সরকারিভাবেই তার একটা যৌক্তিক ভূমিকা আছে। তাহলে এইখানে গভর্নমেন্ট কাজে লাগালে রেমিটেন্স যেমন দেশে বাড়বে, দেশ সমৃদ্ধশালী হবে, আবার নতুন করে লোক বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ওই ইউপি সদস্য ভালো ভালো লোকগুলোকে বিদেশে পাঠানোর ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে পারে। এতে দেশ লাভবান হবে, এলাকা লাভবান হবে, গ্রাম লাভবান হবে। আমরা এটা একটা দাবি জানাই আমরা সরকারের আরেকটা কাছে। কথা হলো, জি আরেকটা ভাই। কথা হলো যে আমাদের গ্রামে যখন কোনো আসামি ধরার জন্য পুলিশ ঢুকে, তাহলে সেটা মেম্বারদের অনুমতি দিতে হবে। অবশ্যই। ওরা মেম্বারদেরকে না জানিয়ে, চকিদেরকে না জানিয়ে ওরা ঢুকি পড়ে, বা অন্য লোকের মাধ্যমে ঢুকি পড়ে। এটা একটা হালে হিংসাত্মক হয়। আমি এই চ্যানেলের মাধ্যমে দেশের জনগণের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, বর্তমান সরকারের কাছে আমি এই দাবিটা জানাই যে আমার ওয়ার্ডে যদি কোনো প্রশাসন ঢুকে, তাহলে আমার অনুমতি ছাড়া যেন না ঢুকে। এইটা হলো আমার দাবি। খুবই সুন্দর কথা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। চ্যানেল এসকেও ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য, দেশবাসীকেও ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা দেখার জন্য। আমরা চাই বাংলাদেশ শুধু নগর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত চ্যানেল এস এর সাথেই থাকুন।